যে জলাবদ্ধতা নিয়ে, সেটি হচ্ছে যে নগরীর জলাবদ্ধতার পাশাপাশি চট্টগ্রামের জলাবদ্ধতা সম্পর্কে আমাদের কম বেশি ধারণা আছে। তবে পর্যটন নগরী কক্সবাজার, তার আসলে জলাবদ্ধতা যখন তৈরি হয়েছে, সেটি নিয়ে নিশ্চয়ই একটু সবার মধ্যেই একটু ধরেন মন খারাপ আছে। কারণ যে জায়গায় আমি ঘুরতে যাচ্ছি সেখানেও যদি জলাবদ্ধতা হয় নগর থেকে বের হয়ে, সেটা নিশ্চয়ই খুব একটা কারো ভালো লাগবে না। কারণ যে ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে পরিকল্পিত কক্সবাজারকে তৈরি করার যে বিষয়টি, সেটি নিয়ে কিন্তু বারবারই আলোচনা হয়েছে। আমরা দেখেছি যেভাবে হোটেলগুলো তৈরি হয়েছে, যেখানে সেখানে কোনো সমুদ্র সীমার যে বিষয়টি সেটি মানা হয়নি, এবং একই সাথে সেখানে রাস্তা, সেখানে যে ড্রেন থাকার কথা সেগুলো না থাকার ফলে সেখানে যখন এরকম ভারী বৃষ্টি হচ্ছে, কক্সবাজারেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যুক্ত আছেন আমাদের সাথে বিষয়টি নিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, পরিবেশবিদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, শুভ সকাল, স্বাগত একাত্তর সকালের আলোচনায়। মোহাম্মদ ইদ্রিস আলী, আপনার কাছে একটু জানতেই চাই, এই যে কক্সবাজারেও জলাবদ্ধতা আসলে আমাদের দেখতে হচ্ছে, কতটা অপরিকল্পিতভাবে নগরগুলো আসলে তৈরি করলে পরে পর্যটন নগরীও এই জলাবদ্ধতার মধ্যে পড়ে। একে তো বৃষ্টি তো আছে, অতিবৃষ্টি, সেটি তো আমরা কম বেশি জানি, কিন্তু এই জলাবদ্ধতাটা কোনোভাবেই কি নিরসন করা যায় বলে আপনার কাছে মনে হয় কক্সবাজারের? এটা আমাদের বর্ধিত জনসংখ্যার অনুপাতে যে জায়গায় আমাদের নির্লিপ্ততা আছে, সেটা হলো আমরা অবকাঠামো করেছি, উপর দিকে চলে গিয়েছি। কিন্তু একটি নগর বসবাসযোগ্য করার জন্য, একটি শহরকে বসবাসযোগ্য করার জন্য এর যে অনুষঙ্গগুলো আছে, এর আবর্জনা বলি, নিঃসরণ ব্যবস্থা বলি, অন্যান্য কিছু বলি, খাল নালার সংস্কার বলি, জীবিত রাখার প্রক্রিয়াটা বলি, শুরুটাই কিন্তু ধারাবাহিকভাবে সক্রিয় নয়, সচল নয়। যদি কক্সবাজারের কথাই প্রথমে বলেন, এখানকার উন্নয়ন কর্মীরা হয়তো মনে করেন যে পাশে সাগর আছে, এখানে নালার কি দরকার, খালের কি দরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পুকুরের কি দরকার। এই যে রোহিঙ্গা সংকটের পরে যে কক্সবাজারের মানুষ দ্বিগুণ আড়াই গুণ বেড়ে গিয়েছে, এবং পাহাড় কাটা হয়েছে, এখানে অন্যান্য অপরিকল্পিত কাটা ছেঁড়া হয়েছে, সেটার সাথে কিন্তু নগরের জনগণের দুর্ভোগটা বেড়ে গিয়েছে, এবং পরিবেশ প্রতিবেশকে কোনোভাবেই আমলে নেওয়া হয়নি। এটা কিন্তু কক্সবাজারের জলাবদ্ধতার জন্য দায়ী আমি বলবো। আপনি যদি চট্টগ্রাম শহরের কথা বলেন, চট্টগ্রাম শহরের বিস্তৃত অবস্থা, প্রায় 20 বর্গ কিলোমিটারের শহর। সেই শহরে পাহাড় কাটা হয়, সে খাল নালার প্রতি দৃষ্টিনন্দন একেবারেই নেই। এখানে এই অতি সম্প্রতি আমরা যদি বলি যে প্রায় 3 বছরে খাল নালায় পড়ে গিয়ে 10টি প্রাণের হানি ঘটেছে, এবং এখানে যে অতি সম্প্রতি সিডিএর চেয়ারম্যান তার কর্তৃপক্ষকে নিয়ে প্রায় 5,500 নালার জায়গা চিহ্নিত করেছেন যেখানে এই সংকট আছে। পলিথিন তো আছেই, মানুষের অপরিকল্পিত জীবনযাত্রা তো আছেই, এরই সাথে উন্নয়ন প্রকল্পের সাথে যারা যুক্ত, পাহাড় কাটাকে তারা সচল রেখেছেন। রাজনৈতিক ভাবে যারা যেসব পাহাড় দখলকারী কিংবা এই নালা দখলকারীরা এরা খুব শক্তিশালী, এটাকে বিবেচনায় রেখেই কিন্তু উন্নয়নের কার্যক্রমগুলো ঘটে থাকে। পলিথিন এখানে ব্যাপকতা ধারণ করেছে। নালাগুলোর যে প্রায় 19 কিলোমিটার বিস্তৃত নালার কিন্তু কোনো নিরাপত্তা নেই, এবং প্রায় 1150 কিলোমিটার যে নালা, এখানে অরক্ষিত অবস্থাটা বেশি পরিমাণে আছে। নালা দিয়ে পানিগুলো শহরের যাবে নদীতে, কর্ণফুলীতে। পানি যদি শহরে না যেতে পারে, পাশাপাশি যদি জলাবদ্ধতার যে বিষয়গুলো আছে, যে খোরাখুরি কাটাকাটির কোনো পরিকল্পনা না থাকে, এবং এরই সাথে পুকুর নিধনের যে প্রক্রিয়াটা, আপনি কি একটু পিছনের দিকে দেখবেন, বলুয়ার দিঘি সংকটাপন্ন, আজকার দিঘি সংকটাপন্ন, রানীর দিঘি বিলুপ্ত, আগ্রাবাদ জোড়া ডেবা এটা প্রায় দখলের শেষ পর্যায়ে আছে, এবং এই যে রাজা পুকুর কিংবা অন্যান্য এখানে বলি আমরা, এই যে কি বলি আমরা, আরো দু একটা পুকুরে গ্লাস, এগুলো অলরেডি এখানে ভবন হয়ে গিয়েছে। এই যে আমরা জলাবদ্ধতার যে পানিকে ধারণ করার যে প্রক্রিয়াগুলো প্রাকৃতিক কিংবা মানুষ মানে অনেক আগে এটা করেছিল, সেটা এখন আর নেই, বিলুপ্তির পথে। পানি যাবে কোথায়, পানিকে যেতে হয়, পানি নিম্নমুখী হয়ে থাকে, পানিকে তো বের হয়ে যেতে হবে। বৃষ্টিপাত তো আগের চেয়ে অনেক সময় বেশিও হয়, এই বৃষ্টিপাতের পানিগুলো বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই নালা নর্দমাগুলো ভরাট,
অথবা দখল, পাহাড় কাটার মাটি কিংবা অন্যান্য আনুষঙ্গিক অনুষঙ্গ দিয়ে এগুলা অনেকটাই দখলের মানে এমন ভাবে আবৃত হয়ে আছে যে এটা পানি বহন করার মতো যোগ্যতা রাখে না এই খাল নালাগুলো। তাহলে এই যে জনসংখ্যার চাপ, মানুষের ভবন থেকে শুরু করে অন্য স্থাপনা, উন্নয়নের অপরিকল্পনা, সবগুলোর প্রতিরোধ হলো নালা নর্দমাকে ঠেকানো, পানি বের হয়ে যাওয়ার থেকে প্রোটেকশন সৃষ্টি করা। এই পানিটা যাবে কোথায়? এক সময় মানে আমরা এভাবে মনে করতাম যে 80 ভাগ বৃষ্টির 80 ভাগ পানি রিচার্জ হবে, চলে যাবে, 10 ভাগ পানি নালা নর্দমা দিয়ে বের হয়ে যাবে, আর 10 ভাগ বাষ্প হবে। এটা ঠিক উল্টো হয়ে গিয়েছে। আমাদের বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা আমরা আটকিয়ে ফেলেছি, যার কারণে জলাবদ্ধতায় সুন্দরভাবে নগরী একটা পর্যায়ে পুরো শহরই মানে পুকুর নালা হয়ে যায়, একটা পুকুর হয়ে যায়। এই যখন অতিবৃষ্টি হয়, গত বছরের আগস্ট মাসের কথা আপনার ধরুন, আগস্ট মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিতে ভেসে গেলে, খালি ভেসে যায়নি, অবকাঠামো রেল লাইন থেকে শুরু অনেকগুলো উল্টাপাল্টা করে ফেললো। এই শিক্ষার পরেও, এই দর্শনের পরেও কিন্তু আমরা নির্লিপ্ত থাকি। আমরা জনগণের সংকট মনে না করে উন্নয়নের প্রক্রিয়া মনে করি, যে উন্নয়নের কোনো নির্দিষ্ট লিমিটেশন নেই, এটা চলতেই থাকে। এই 37টি খালের কথা যদি আমরা ধরি, 57 খালের কথা বাদ দিলাম, চট্টগ্রাম মহানগরী 37টি খালের ভিতরের এই প্রক্রিয়া শুরু করেছিল সিডিএ, বিভিন্ন প্রক্রিয়া নিয়ে, এর মধ্যে 11,000 থেকে 14,000 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। সেখানে মনে করা হয় 76% কাজ হয়েছে, কিন্তু 100 ভাগ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এটা আমি ব্যাখ্যা কি হইল, জনগণকে উত্তর আমরা দেবো? জনগণকে উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। না পড়ার কারণেই কিন্তু এই প্রকল্পগুলো যুগ যুগ মানে ধরে চলতে, যুগ যুগ বলবো না, বছরের পর বছর চলতে থাকে। এবং এই কাজ বলছিলেন এটি তো আসলে হয়তো যখন প্রকল্প প্রথমে হাতে নেওয়া হয় অথবা যখন অনেকদিন ধরে চলছে, এই ধরনের দুর্নীতি, এই ধরনের অনিয়ম, এগুলো উদাসীনতা, এগুলো তো বারবারই হয়তো সামনে আসে, কিন্তু সমাধানটা কেন হচ্ছে না? মানে এটি তো এখন পুরোপুরি চিহ্নিত যে কোথায় সমস্যাটি, কোথায় নগরের কোন জায়গায় কাজ করলে পরে এই ধরনের সমস্যা তৈরি হবে না, তার জন্য বাজেট হচ্ছে, প্রকল্প পাস হচ্ছে, বছরের পর বছর হচ্ছে এই প্রকল্পগুলো, সেটাও আমরা নিয়ে আলোচনা করছি, কিন্তু সমাধানটি কোথাও দেখেন কিনা আপনি যে শেষ পর্যন্ত নগরগুলোকে তো বাঁচাতে হবে, মানুষ তো সেখানে বসবাস করতে হবে। প্রচলিত প্রক্রিয়ার সমাধানের কোন জায়গা আমরা এই কারণেই দেখি না। পাহাড় কাটার সচল আছে, নালা নর্দমার দখলের প্রক্রিয়াটাও সচল আছে, এবং এই নালা নর্দমার জন্য যে আলাদা কোনো বাহিনী নেই, আলাদা কোনো কমিটি নেই যে তারা প্রত্যেক দিন প্রতিটি নালার খোঁজ খবর রাখবে, কোনো মনিটরিং নেই। না থাকার কারণে আজকে যে নালা পরিষ্কার হলো, কালকে সেটা আবার সঙ্গ হয়ে গেল। এবং এই প্রকল্প গ্রহণকারীরা কিন্তু মাটি উঠায় পাশে রাখে, এটা আবার ওই নালাতে গিয়ে ভরে যায়। এই যে দর্শনের ঘাটতি কিংবা প্রক্রিয়ার যে অদূরদর্শিতা, এইটা যতদিন সচল থাকবে কোনোদিনই এই সংকট দূর হবে না। আর পরিকল্পনাহীন উন্নয়ন তো আছেই। নালাকে নালার মতো করে নালা হয়ে থাকতে দিতে হবে, এবং পানি বাহিত হওয়ার প্রক্রিয়া তাকে যুক্ত থাকতে হবে। এবং পাশাপাশি এর সে অনুষঙ্গগুলো, পাহাড় কাটা, মাটি আলগা করা কিংবা অপরিকল্পনায় এই স্থাপনা সৃষ্টি করা, এই বিষয়গুলো যদি নিবৃত্ত করা যায়। পলিথিনের ব্যবহারটা এখানে বড় সংকট। আমি আগে বলি 5,500 জায়গায় মানে আটকে যায় পানি পলিথিনের কারণে, বিভিন্ন কারণে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করাই একটা বিশাল কাজ হয়ে গেছে, কিন্তু এটা তো অপসারণের প্রক্রিয়া রাখতে হবে। আমার কথা হলো, পানি বৃষ্টির পরে এটাকে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। এই সুযোগের জন্য যা যা করণীয়, খালকে পরিষ্কার করতে হবে নাকি নালাকে করতে হবে, এই বিষয়গুলো করতে হবে। এই জায়গাটা কিন্তু মানে ধারাবাহিক তদারকির আওতায় নেই। এই পরিকল্পনাটি আসলে কে করবে? এটি সিটি কর্পোরেশন করবে, স্থানীয় আগে আমরা অনেকবার বলেছি যে পরিকল্পনার যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতা চট্টগ্রামে চরম এবং ব্যাপক। সিটি কর্পোরেশন এক ধরনের কাজ করে, আহাজারি করে, মানুষ পড়ে গেলে বলে বেশি কথা হয়েছে। এই যে সমন্বয়হীনতা, বিভিন্ন সংস্থাগুলো নিজেদের মতো করে কাজ করে, কারোর সাথে কারো কোনো যোগাযোগ নেই, কেন একত্র করা যাচ্ছে না? আপনি সমস্যাটা আসলে কোথায় দেখেন? মানে তারা একসাথে কেন কাজ করতে চায় না এই জায়গাতে? অনেক ব্যাপারটা তো এরকম আছে যে একসাথে কাজ করতে গেলে কাজের প্রকৃতি, নেচার, এটা বিকশিত প্রকাশিত হয়, এখানে লাভ লোকসানের বিষয় থাকে, সবকিছু মিলিয়ে প্রত্যেকে আলাদা থাকে। যে কর্তৃপক্ষ তাদের নিয়োগ দেন, তাদের কিন্তু ওই তদারকি থাকা দরকার, সমন্বয়হীন যেন সেটা না থাকে। সমন্বয়হীন চট্টগ্রাম শহরের মানুষ জানে যে বর্ষা আসবে, জলাবদ্ধতা হবে, সমন্বয়হীন কাজ হবে, তাদের ক্ষতি হবে, এবং এক এক শ্রেণী আহাজারি করবে, এদিকে ঢিল ওদিকে ছুড়ে মারবে, ওদিকে ঢিল এদিকে। এটা দীর্ঘ মানে 2007 কিংবা এর আগে থেকে আপনারা ভাবতে পারেন। এবং এই ক্ষেত্রে
রাষ্ট্রের নিয়ন্ত্রণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন, এদের ডেকে নিয়েও বলেছেন যে আপনার সমন্বয়হীন থাকবেন না, কিন্তু এই সমন্বয়হীনতা দূর হয়নি। সমন্বয়হীনতা দূর হলে কিন্তু আমরা মনে করি 50% অর্ধেক সংকট সমাধান হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো যে এটা আপাত দৃষ্টিতে মানে ব্যবসায়ী মহলের রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক মহলের নির্লিপ্ততা এবং ব্যবসায়ী ওই প্রকল্প গ্রহণকারীদের রাজনীতির চেয়েও মানে শক্তিশালী অবস্থান, সবকিছু মিলিয়ে জনগণ প্রতিপক্ষ হয়ে খুব দুর্বল অবস্থানে, বাকিরা কিন্তু সক্রিয় শক্তিশালী। এরা যখন বলে 76%, 80% কাজ হয়েছে, জলাবদ্ধতা কেন 100% হয়ে যায়, এই প্রশ্ন উত্তর জনগণও নিতে পারে না, তারাও দেয় না, রাজনীতি নির্লিপ্ত থাকে। এই সবগুলোরই ফলাফল অর্থাৎ কিন্তু পুরো চট্টগ্রাম পরিকল্পনায় আপনি জলাবদ্ধতা। আসলে এক ধরনের রাজনীতিকরণ দেখছেন, যার জন্য এই ধরনের জলাবদ্ধতা হোক বা এই যে নগরের যে পরিকল্পনার বিষয়গুলো, সেটি পর্যটন নগরী হোক বা এমনি অন্য যেসব নগরীগুলো রয়েছে, সব জায়গাতেই এই রাজনীতিকরণের কারণেই উন্নয়নটি আসলে পুরোপুরি করা যাচ্ছে না এবং মানুষ দুর্ভোগে পড়ছে। হয়তো আমরা আশাই রাখতে চাই একটু, তারপরেও কোনো না কোনো ভাবে এই বিষয়গুলো নিরসন হবে, রাজনীতির বাইরে যাবে সাধারণ মানুষের যে সেবা সেই বিষয়গুলো, এবং নগরীর জলাবদ্ধতা কমবে, আমরা সেই আশা রাখতে চাই। ধন্যবাদ মোহাম্মদ ইদ্রিস আলী যুক্ত হয়ে আমাদের সাথে নানা বিষয়ে আলোচনা করবার জন্য।